আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি দূর আকাশে, পর্ব ১০। লিখনিতে তেজরিন মালিথা। আমেরিকার সাপের মতো আঁকাবাঁকা একটি বিস্তীর্ণ হাওয়াইয়ে রোডে ছুটে চলেছে আরিফের কালো রঙের গাড়িটি। আজকে বছরের প্রথম তুষারপাত হয়েছে। হাইওয়ে রোডের দুপাশে গাছপালাগুলো ঢেকে রয়েছে নরম তুষারের চাদর। পিচ ঢালাই রাস্তার উপরে বরফের স্তর দেখা যাচ্ছে। সাদা সাদা ফ্ল্যাক্সগুলো ধীরে ধীরে বেশে এসে গাড়ির উইন্ডো উইন্ডো সিটে পড়ে আবার মিলিয়ে যাচ্ছে। এখনও হালকা হালকা তুষারপাত হচ্ছে। আরিফের গাড়িটি হাইওয়ে রোডের উপর মসৃণভাবে এগিয়ে চলেছে স্যান্টামনির উদ্দেশ্যে। গাড়ি চলছে মৃদু স্বরে, বাজছিল একটা ইংলিশ গান। হঠাৎ আরিফ সেটি বন্ধ করে স্পিকারে চালান করে একটি বাংলা গান ভলিউমও বাড়িয়ে দেয়। আর সে গানে সুরে সুরে তাল মিলিয়ে কোমল সুরে গাইতে শুরু করে। জানো বেবি, সোনার ময়না পাখি, কবে তুমি হবে আমার, আসবে বকে হায় জান ও বেবি। মায়া গায়ে দিয়ে চোখ বন্ধ করে গাড়ির ব্যাক সিটে বসেছিল। আরিফের গান শুনে চোখ খুলে আরিফের দিকে তাকায় মায়া। আরিফ গাড়ি লুকিং গ্লাস দিয়ে তাকিয়ে মায়াকে লক্ষ্য করছিল। মায়া মেকি হেসে বলে, নাটক ভালোই জানেন আপনি। আরিফ গাড়ির ড্রাইভ করার অবস্থায় গাড়ির লুকিং গ্লাসে মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, তোর থেকে বোধ হয় একটু কম। মায়া মেকি হাসে। গাড়ির বাহিরে পড়তে থাকা তুষারপাতের দিকে একবার নজর দিয়ে আবার লুকিং গ্লাসের দিকে নজর দেয়। সন্দেহ কণ্ঠে বলে, কবে থেকে জানেন আপনি এসব? আরিফ কিছুটা সময় নিয়ে উত্তর দিতে। তাকে দেখে মনে হলো এ প্রশ্নের উত্তর সে জানে না বা খুঁজছে। খানিক বাদে আরিফ একগাল হাসি নিয়ে বলল, বোধহয় তুই বাংলাদেশে থাকাকালীন সময় থেকে। কিন্তু তুই কবে থেকে জানলি? আমি সব জানি কাল রাত থেকে। কিভাবে? আপনার মুখ থেকে শুনেছি। আরিফ বাম হাতে উল্টো পিঠে হালকা কামড় দিয়ে বলে, যাহ শালা, নিজের মুখে লাগাম থাকাটা আজ আমাকে পস্তাতে হচ্ছে। এতদিন এক অবলা নারীকে দেখে এসেছি, আর এখন বহুরূপী অ্যাটম বোমকে দেখতে হবে। কি পোড়া কপাল আমার। আপনার জন্য আমার আফসোস হচ্ছে। থাক, কষ্ট পায়েন না। বাসটা দুজন একসাথেই খাবো। আপনার খিদে বেশি থাকলে সম্পূর্ণটা আপনাকেই দেব। আরিফ ময়না পাখি কাছ থেকে এমন কথা শুনে হতাশ হয়। কপাল কুঁচকে দুঃখ নিয়ে বলে, আমার খেয়ে আমার পরে আমার বউ আমাকে বাস দেবে। বাহ, কি দারুণ। মায়া আরিফের প্রত্যুত্তরে চটজলদি উত্তর দেয়, আপনার টাকা খাচ্ছি 1 সপ্তাহ তো হয়নি, এতে এত হতাশা? তাহলে এতদিন কার টাকা খেয়েছিস? আমার শ্বশুর আর আমার বাবার টাকা। শ্বশুরের টাকা খেয়েছিস দেখেই তো তোর আজকে এই অবস্থা। জামাইয়ের পেছে গোয়েন্দাগিরি করিস? বাড়ির সবাই আপনার উপর কেন রাগ করে আছে জানেন? নিমিষে আরিফের ভাবমূর্তি বদলে গেল। আরিফ শক্ত হাতে ড্রাইভ করতে লাগলো, দাঁতে দাঁত পিষে জবাব দেয়, জানি না, জানতে চাই না। আপনি না জানতে চাইলেও আমি আপনাকে বলবো। সবাই আপনার উপর এ কারণে রাগ করে আছে। এর কারণ আপনি যেদিন বাড়ি ছাড়লেন তারপর তিনি দাদাজান মারা গিয়েছিল। আপনি সেই খবর জানা সত্ত্বেও বাড়ি ফিরে যান না। এছাড়াও নিজ থেকে আপনি কারোর সাথে যোগাযোগ রাখেননি। কেউ যোগাযোগ করতে চাইলেও তার সাথেও যোগাযোগ করতেন না, শুধু দাদার মৃত্যুবার্ষিকীতে ফোন দিতেন। এছাড়াও আপনি। আরিফ হঠাৎ গাড়িতে ব্রেক করলো। তোর ফ্যামিলি আমার উপর কেন রাগ করে আছে আমি জানতে চেয়েছি। তোর ফ্যামিলিকে নিয়ে তুই থাক, তাতে আমার তা নিয়ে আমার সাথে কথা বলতে আসবি না। দাদিজান এখনও বেঁচে আছেন দেখে আমি তোর ফ্যামিলির সাথে তর্ক জড়াচ্ছি না। শুধু দাদিজান কষ্ট পাবে বলে। তা নিয়ে যদি আপনার এত চিন্তা তাহলে দেশে যান না কেন? দাদিজান আপনার জন্য এখনও কান্নাকাটি করে। সারা জীবন তাকে সেবা করলাম, আমার জন্য একটু কাঁদলো না। আর আপনার জন্য ঠিকই প্রতিদিন নিয়ম করে কাঁদে। আর এই ব্যাক সিটের দিকে ঘুরে বলে, আমি কি করেছি, কেন দেশ ছেড়েছি তা দাদিজান জানে বলে আমার জন্য কান্না করে। মায়ের নিজের রুমের বারান্দায় একটি চেয়ারে বসে আছে, আরাম করে, হাতে কফির কাপ, গায়ে গরম কাপড়। বাইরে এখনও তুষারপাত হচ্ছে। আজকে তুষারে সাদা চাদরে আড়ালে পড়ে গিয়েছে ম্যাপল পাতাগুলো। হঠাৎ মায়ের ফোনে কল আসে। মায়া উঠে গিয়ে বিছানার উপর থেকে তার ফোনটা নিয়ে আবারও ফিরে এসে বসে চেয়ারে। হেড অফিস থেকে ফোন এসেছে। মায়ের দীর্ঘশ্বাস ছাড়লো। নিশ্চয়ই এখন তাকে অনেকগুলো কথা শুনতে হবে। মায়া না চাইতেও কল রিসিভ করে বলল, মায়া, হ্যালো। ফোনের ওপাশ থেকে উত্তর এলো, হ্যালো মিস মায়া।
গম্ভীর কণ্ঠে অ্যাস ফোর স্যারের গলা শুনে পেতেই মায়া হালুয়া টাইপ হয়ে গেল। এখন নিশ্চিত স্যার তাকে একগাদা কথা শোনাবে। মায়া এটা করছো না কেন? মায়া ওটা করছো কেন? তোমার জন্য মিশনে দেরি হচ্ছে, তুমি মিশনে ফোকাস করছো না কেন? মিশনে থাকতে মন না চাইলে এখনই বাংলাদেশে চলে যাও, ব্লা ব্লা ব্লা। নানা ধরনের কথা শোনাবে এখন তিনি। মায়া সেগুলো হজম করার জন্য প্রথমে ঢোক গিলে নিল। মায়া, জি স্যার। ফোনের অভ্যাস থেকে কর্কশ কণ্ঠে ভেসে এলো। মায়া, তুমি কি করছো ওখানে? তোমার ওই মিশনটাতে কি পুতুল খেলা মনে হচ্ছে? আরিফ সব জানলো কিভাবে? এত কেয়ারলেস কেন তুমি? তোমাকে দিয়ে আর কিচ্ছু হবে না। তুমি আজই বাংলাদেশে চলে যাও। তোমার কাছ থেকে অন্তত আমরা এরকম ভুল আশা করিনি। তোমার মতো বোকা দুটো দেখিনি। ইডিয়েট একটা। মায়ের দীর্ঘশ্বাস ছাড়লো। কিন্তু অ্যাজ ফুল স্যার কীভাবে জানলো আরিফ সব জেনে গেছে? মায়া তো এ কথা কাউকে বলেনি, তবে কিভাবে জানলো? মায়া কাউকে না বললে এ কথা কারো জানার কথাও নয়। কিন্তু মায়া পরিষ্কার মনে আছে মায়া এই কথা টিম মেম্বার কাউকে বলেনি। তবে স্যার এটা কীভাবে জানলো? বিষয়টি মায়ের কাছে বেশ সন্দেহ ঠেকলো। নিজের সন্দেহ এড়িয়ে গিয়ে মায়া নত কণ্ঠে বলল, সরি স্যার। সরি বললে কি সব ঠিক হয়ে যাবে? তুমি যে ভুল করেছো তা ঠিক করার আর কোনো উপায় নেই। বোকা মেয়ে একটা। তুমি এখনই ওই বাড়ি থেকে চলে আসো। তারপর যেখানে মন চায় যাও। আমি তোমাকে টিম থেকে বের করে দিচ্ছি। তুমি আর টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। মায়া আকুল কণ্ঠে বলে, সরি স্যার, আমাকে আর কিছুদিন সময় দিন, আমি আরও ইনফরমেশন জোগাড় করে দেব। প্লিজ টিম থেকে বের করবেন না। সরি স্যার। স্যার প্লিজ, হ্যালো স্যার, স্যার। ওপাশ থেকে ফোন কেটে দেয়। এখন মায়া কি করবে? রাগে মায়া নিজের চুল টেনে ধরে। মায়ের পুরো শরীর লাগে জ্বলছে। রাগে মায়া তার হাতে থাকা ফোনটি ছুঁড়ে মারে ম্যাপল বাগানে। এতে মায়ার রাগ কমছে না। মায়া কফির মগটা ছুঁড়ে মারে দেয়ালের দিকে। নিমিষেই টুকরো টুকরো হয়ে যায় চীনামাটির তৈরি কফির মগটি। মায়া নিজের রুম থেকে বের হয়ে করিডোরে আসে। করিডোরে আসতেই রিকের রুমের থেকে উচ্চ শব্দে গানের আওয়াজ কানে ভেসে আসে মায়ার। রিক নিজের বোরিং সময় পার করতে গান শুনে হেডফোন দিয়ে নিজের গলা মিলিয়ে উচ্চ স্বরে গায়। মায়া এখনও জানে না রিক কী করে। রিককে এখনও মায়া কোনো সন্দেহজনক কাজ করতে দেখেনি। সাধারণত এক বেকার ছেলের মতো ঘুরে বেড়ায় রিক, ছন্নছাড়া বাঁধনহারা এক পুরুষ, যার কোনো কিছুতেই টান নেই, কোনো বাধা নেই, তার কোনো পিছু টানও নেই। আরিফ ও রিকের সম্পর্কে মায়ের কাছে এখনও অপরিষ্কার। তারা শুধুই কি বেস্ট ফ্রেন্ড নাকি বিজনেস পার্টনার? বিজনেস পার্টনার হলে তাদের বিজনেসটা কিসের? এছাড়াও তার ভালো কোনো কর্মের সাথে যুক্ত নেই। তাদেরকে আসলে কি বলা যায়? টেররিস্ট, মাফিয়া নাকি সন্ত্রাসী? মায়া নিচে নেমে ডাইনিং টেবিলে বসে। সেখান থেকে মায়া তার তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশটা ভালো করে দেখে। মায়া এখনও কোনো মেয়েটকে খুঁজছে। এখন কোনো মেয়েদের সাথে কথা বলা যাক। মায়া অনেকক্ষণ এদিক সেদিক তাকানোর পর কাউকে চোখে পড়ল না তার। মনে পড়ল মেয়েরা না ডাকলে তারা বাইরে আসে না। মায়া ডাকলো, সামওয়ান গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। কেউ আমাকে এক গ্লাস পানি দাও। 10 থেকে 12 সেকেন্ডের ভেতর একটা মেয়ে কাঁচের গ্লাসে পানি নিয়ে আসলো মায়ের সামনে। মায়া তাকে পা থেকে মাথা অব্দি পরখ করলো একবার। মেয়েটির বয়স বেশি নয়, 20 হবে। যদিও তার মুখে তখনও কালো নিকাবটা বাঁধা ছিল, মায়া তাও আন্দাজ করতে পারলো মেয়েটির বয়স কত হতে পারে। মায়া মেয়েটির হাত থেকে পানির গ্লাসটা নেয়, এক ঢোকে পানি খেয়ে গ্লাসটি টেবিলের উপর রাখে। মেয়েদের কারোর সাথে কথা বলা মানা। তাদের যা বলা হবে তারা শুধু সেটিই করবে। কিন্তু এই মেয়েটি হয়তো বা নতুন। মেয়েটি মায়ের মুখে ফুসকে ভরে ফেললো। মায়াকে মুখ ফুসকে বলে ফেললো, গ্লাসটি নিয়ে যাব কি? মায়া মেয়েটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। মেয়েটি বাংলাদেশি? মায়া মেয়েটিকে বসতে বলল, এই চেয়ারটিতে বসো। মেয়েটি বসলো না, কোনো উত্তরও দিল না। মেয়েটির চোখ দেখে বোঝা গেল সে ভয় পেয়েছে। হয়তো মুখ ফুসকে মায়ের সাথে কথা বলে ফেলেছে তাই। মায়া তাকে ভয় পেতে নিষেধ করলো, ভয় পেয়ে না, এখানে বসো। মেয়েটা ভয় নিয়ে বসলো চেয়ারে। মায়া, তোমার ওই নিকাবটা খুলো। মেয়েটা আরও বড় চোখ করে তাকালো মায়ের দিকে। হয়তো মায়ের কথায় ভয় পেল। মায়া মৃদু হেসে বলল, খুলো, কোনো সমস্যা নেই। মেয়েটি তাও খুললো না। মেয়েটি ভয় পাচ্ছে মায়া বুঝতে পারলো। মায়া, আচ্ছা খুলতে হবে না। তুমি একটা কথা বলো আমাকে, তুমি এখানে আসলে কিভাবে? মেয়েটি কোনো উত্তর দেয় না, উল্টো উঠে যেতে চায়। মায়া, কই যাচ্ছ? উত্তরটা দাও। মায়া পেছনে কাউকে দেখে হয়তো ভয় পেয়েছে। মায়া থেকে নিজের হাত ছুঁড়ে মেয়েটা দৌড় লাগালো।
মেয়েদের জন্য বরাদ্দ রুমটি দেখে মায়া ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে রিক দাঁড়িয়ে আছে, দু হাতে ভাঁজ করা। রিকের অট্টহাসি হেসে বলে, মিস, ভালোই তো ইনভেস্টিগেশন করছেন, কিন্তু আফসোস, এর ফল শূন্যই হবে। নো প্রবলেম, আপনি আপনার ইনভেস্টিগেশন চালিয়ে যান, হেল্প লাগলে বলিয়েন। আমাদের গোপন তথ্য আমরাই তো ভালো বলতে পারবো নাকি? বলেই রিক সেখান থেকে হেলতে দুলতে চলে যায়। মায়া তার যাওয়ার পানে স্নিগ্ধ হান দৃষ্টিতে তাকিয়ে থাকে। এটা পর্ব 10-এর শেষাংশ। মায়া নিজের রুমের দরজা খুলে রুমে প্রবেশ করে বিছানার উপর কাউকে আরাম করে শুয়ে থাকতে দেখে। ভালো করে খেয়াল করতেই দেখতে পায় লোকটি আর কেউ না, আরিফ। মায়া তার ভঙ্গিমায় বিছানার সামনে থাকা মিনি সোফার দিকে বসলো। আরিফ এক হাতে উপরে মাথায় বড় রেখে শুয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। মায়ের পায়ের উপর পা তলে বসে সোফায় দু হাত দিয়ে আরাম করে বসলো। আরিফ তা দেখলো মনোযোগ সহকারে। মায়া কাট কাট কণ্ঠে প্রশ্ন করলো, এত রাতে নিজের রুম ছেড়ে আমার রুমে কি করছেন? বেশি টেনশন হচ্ছে নাকি? আমার জন্য রাতে ঘুম আসে না বুঝি? কিছু করার আগেই রাতের ঘুম উড়ে গেল? তা তো চলবে না। আগে আমায় কিছু খেলা দেখান, তারপর রাতের ঘুম গায়েব করিয়েন। এই কয়েকদিন একটু ঘুমিয়ে নেন, আগামী দিনগুলো চাইলেও ঘুমাতে পারবেন না। আরিফ মায়ের দিকে নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, আমার ঘুম উড়ে গেছে ঠিক, কিন্তু সেটা নিজের বউকে নিজের করে পাওয়ার জন্য। মায়া বাঁকা হেসে বলে, চোর পুলিশের পিরিত ভালোই জমবে, কি বলেন? জমে ক্ষীর না হলেও দই হয়ে যাবে। বাউ বউ, তুমি যা বলবে তাই হবে গো বউ। মায়ের চোখ উল্টে তাকায় আরিফের দিকে। কি বউ বউ লাগাইছেন? আপনার এসব থার্ড ক্লাস কথাবার্তা বন্ধ করুন। আরিফ বেহায়ের মতো বলল, আহ, রাগ করে না যান, আসো আদর করি। বিছানা ছেড়ে দাঁড়ায় আরিফ। এতে মায়ের ভাবমূর্তি পরিবর্তন হয় না। মায়া তার নিজের ভঙ্গিমায় তেজি দৃষ্টিতে তাকিয়ে থাকে আরিফের দিকে। আরিফ মুখ বাঁকিয়ে এক চোখ ছোট করে তাকায় মায়ের দিকে। এই মহিলার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আরিফ যতটুকু জানে, আরিফের কোনো কর্মে ভয় বা ভীতু হওয়ার মেয়ে মায়া নয়। উল্টো আরিফে ভীতু করার ক্ষমতা এই নারীর আছে। মায়া সেরে হলেও আরিফ শোয়ায়। এই নারীকে বাগে না কঠিন হলেও আরিফের জন্য অসম্ভব নয়। তবে আরিফের একমাত্র বউ বলে কথা, তাকে ছাড়াই বিদেশের মাটিতে আরিফ সাহেব এতিম। আরিফ ধপ করে আবার বসে পড়ল বিছানার ওপর। উপরের দেয়ালের দিকে ঘাড় উঁচিয়ে বলল, মিসেস AK-7 সম্পূর্ণরূপে আরিফ খানের হওয়ার জন্য প্রস্তুত হন। শত্রুর সাথে বন্ধুত্ব মানায় না। আরিফ মুচকি হেসে বলে, আহা, স্বামী এখন আসামি? বাট আই লাইক ইট। ডু ইউ লাইক ভিলেন লাইক ইউর হাজবেন্ড? মায়া হাত গুছিয়ে এনে হাঁটুর উপর হাত রেখে থুতনিতে হাত থাকা হাতে বিছানার দিকে এগিয়ে বলল, হোয়েন হি ওয়াজ মাই হাজবেন্ড আই লাইক হিম, বাট হোয়েন হি ওয়াজ এ ক্রিমিনাল আই ডেফিনেটলি হেটেড হিম। তোর জন্য আমি দুটোই, তাহলে কোনটা বেছে নেবি? যেটা সময় বলবে সেটা সময় বলবে। বলে মায়া সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। বেলকুনিতে যাওয়ার জন্য পা বাড়ালে পেছন থেকে আরিফ হাত টেনে ধরে। মায়া পেছনে ঘুরে তাকায় তার হাতটির দিকে, যেটি আরিফ ধরে রেখেছে। আরিফ হাতের রগগুলো ফুলে আছে। দেখে মনে হচ্ছে সে মায়ের হাত অনেক শক্ত করেই ধরেছে। তবে আরিফ মায়ের হাত আলতো করেই ধরেছে। আরিফের শাহাদাত আঙুলের একটি আংটি, কালো রঙের আংটি দিকে সিংহের প্রতীক, হাতের একপাশে কাটা দাগ। দাগটি বহু বছরের পুরনো দেখে বোঝা গেল। আরিফ বিছানা ছেড়ে দাঁড়িয়ে একটানে মায়াকে নিজের কাছে আনে। মায়ের দু হাতে কোমরের দিকে চেপে ধরে মায়াকে তা গা ঘেঁষে দাঁড়া করায়। আরিফ ও মায়া দুজনে দুজনের চোখে চোখ তাকে। আরিফের দৃষ্টি শীতল, মায়ের দৃষ্টিতে তেজ স্পষ্ট। আরিফ শেষ অবধি তো দুজনের পরিণত ভয়াবহ গহ্বরে মিলিয়ে যাবে। চল, এই ফাঁকে সংসারের অমীমাংসিত অধ্যায়টি শেষ করি। মায়ের টিপ্পনি কেটে বলে, ওহো, নিজের সমাপ্তির কথা ভেবে এত তাড়াতাড়ি আটকে উঠলেন নাফি? আমি তো ভেবেছিলাম বলবেন আগে এই কিচ্ছা খতম করি, তারপর দুজন মিলে সংসারের মিষ্টি অধ্যায়ে ঢুকে পড়ব। আপনি তো আগে পেয়ে গেলেন। ভয় আগে ছিল না, এখন মাঝে মাঝেই ভয় হয়। তবে সেটা নিজের জন্য নয়, তোকে যেন হারিয়ে না ফেলি তার ভয়। আমি আপনার ছিলাম কবে যে হারিয়ে ফেলবেন? আর আমার থেকে দূরে থাকবেন। আমি এখানে আপনার সাথে সংসার করতে আসিনি। আমার উদ্দেশ্য আপনি ভালো করেই জানেন। অযথা আমার সাথে নাটক করবেন না। সমাজের চোখে আমরা স্বামী স্ত্রী হলেও
যে এই সম্পর্কের কোনোই আমাদের মধ্যে গড়ে উঠবে না। এটুকু জেনে রাখুন, আপনি যতই আমাকে বশ করে করার ট্রাই করুন, আমি আপনাকে ফাঁদে পা দিচ্ছি না। তাই নিজের এসব থার্ড ক্লাস নাইট নিজের কাছে রাখবেন। আমি নিজের মিশন কমপ্লিট করে বাংলাদেশে ফিরে যাব। আর আপনি? কিছু কথা দেরিতে বলার ছিল। মনে হচ্ছে আগেই বলতে হবে বলে মায়াকে ছেড়ে সেখান থেকে চলে যায় আরিফ। রাত তখন 2টো প্রায়। স্যান্টামুনির পিছনে সেই ম্যাপল বাগানটিতে মায়া এসেছে। বাহিরে হাড় কাঁপানো ঠান্ডা। তুষারপাত নেমেছে ঘন্টাখানেকের বেশি। মায়া বরফের চাদরের উপর দিয়ে হাঁটছে। তার পা রাখার জায়গাগুলো ভরে দেখা যাচ্ছে। বরফের স্তরের উচ্চতা প্রায় 1 ফিট হবে। মায়া নিজের ফেটে যাওয়া ফোনটি খুঁজতে এসেছে। রাগের বশে ফোনটি ফেলে দিলেও মোবাইলটিতে সমস্ত ডকুমেন্ট রয়েছে। ফোনটা তার প্রয়োজন। গত 30 মিনিট ধরে মায়া পাগলের মতো ফোনটা খুঁজছে, কিছুতেই খুঁজে পাচ্ছে না। খুঁজে পাওয়ার সম্ভাবনা কম। ফোনটি ফেলেছে 4 থেকে 5 ঘন্টা আগে। নিশ্চয়ই তুষারপাতের বরফের নিচে চাপা পড়ে গেছে ফোনটি এতক্ষণে। মায়া তার মোবাইলে লোকেশন ট্র্যাক করতে চাইলেও তা সম্ভব হচ্ছে না। মায়া নিজের দিকে তাকায়, তারপর আন্দাজ করে ফোনটি কতটুকু সীমানার ভেতর পড়তে পারে। সে অনুযায়ী মায়া একটি লাঠি দিয়ে দাগ দিয়ে সীমানা চিহ্নিত করে। মায়া খালি হাতেই নির্দিষ্ট কিছু জায়গায় ছড়িয়ে ফোন বড় ছড়িয়ে বরফ ছড়িয়েতে থাকে। মায়ার এভাবে খালি হাতে বরফ সরাতে পারবে। অনেক ঠান্ডাও লাল হয়ে গেছে। এভাবে থাকলে তার হাতে ক্ষতি হতে পারে। মায়ের সিদ্ধান্ত হলো স্যান্টামনি থেকে বরফ সরানোর মতো কিছু একটা নিয়ে এসে আবার ফোন খুঁজবে। এইভাবে মায়া যখন স্যান্টামনির দিকে আসতে যাবে, তখন সে ম্যাপল বাগানের ভেতর দুটো ছায়ামূর্তি লক্ষ্য করলো, যারা ম্যাপল বাগানের গহীনে যাচ্ছে। রাতের অন্ধকারে তাদের স্পষ্ট দেখা যাচ্ছে না। মায়া প্রথমে মনে করলো হয়তো ভুল দেখছে। সেদিকে মনোযোগ সহকারে তাকালে মায়া বুঝতে পারে সে ভুল দেখেনি। আসলেই সেদিকে দুজন মানুষ রয়েছে। তাদের কথাবার্তা আপচা আপচা কানে আসছে মায়ার। মায়া কে আছে? এমন সময় মায়া দেখতে পেল সেই দুটো ছায়ামূর্তির উপরে বেশ কয়েকজন মানুষ এসে আক্রমণ করলো। মায়া দূর থেকে সেসব ভালো মতো দেখতে পারছে না। মায়া সেদিকে যেতে কদম বাড়াতে আর আবার 2 কদম পিছিয়ে যায়। অতিরিক্ত সাহস ভালো নয়। সেখানে কারা রয়েছে মায়া জানে না। সেখানে গেলে মায়ার সাথে বিপদ হতে পারে, এর নিশ্চয়তা নেই বেশি। মায়া না গেলে সেন্টামনির দিকে গেল, ম্যাপল বাগানের দিকে। সে তার স্থানে তাকিয়ে থেকে মানুষগুলোকে লক্ষ্য করলো। প্রথম দুটি ছায়ামূর্তির উপর আক্রমণ করা মানুষগুলো হয়তো প্রথম দুজনকে মারধর করে তাদের সাথে নিয়ে যাচ্ছে ম্যাপল বাগানের গভীরে। মায়ের সামনের দিক থেকে কিছু শব্দ পায়। মায়া তার পেছনে তাকায়। সেন্টামনির এক পাশে কালো পোশাক পরা 3জন ব্যক্তিকে দেখতে পায়, যাদের মুখ ঢাকা, হাতে বন্দুক। মায়া ভাবল আরিফের বডিগার্ডগুলো হবে হয়তো, কিন্তু তারা আরিফের বডিগার্ড ছিল না। এ কথার প্রমাণ পায় মায়া তখন যখন সে দেখে ব্যক্তিগুলো সেন্টামনির দেয়ালে অনবরত গুলি করছে। মায়া আরও দেখলো সেখানে মানুষ 3জন নয়, আরও কম করে হলো 10-15 জন হবে, যারা সেন্টামনির উপর আক্রমণ করার জন্য প্রিপারেশন নিচ্ছে। মায়া ম্যাপল বাগানে এসেছিল নিজের জানালা দিয়ে। সেন্টামনির পাসওয়ার্ড মায়া জানে না, তাই গেট দিয়ে সে বের হতে পারে না। এজন্যই নিজের কাপড়ের সাথে বেঁধে রাখা জানালার এক কোণে গিট মেরে নিচে নেমে গিয়েছিল। মায়া বুঝলো এখন তার সেন্টামনির ভিতর প্রবেশ করাই উত্তম। মায়া দৌড়তে গিয়ে নিজের কাপড়ের সাহায্যে রুমের ভেতর প্রবেশ করলো। নিজের রুমে প্রবেশ করার সাথে সাথে মায়া সেফটি জ্যাকেট পরে নিল। নিজের ব্যাগ থেকে নিজের বন্দুক বের করে ম্যাগাজিন ম্যাগাজিন লোড করলো। আর তার এখন করা উচিত। আরিফ ও রিক কোথায় এখন? নিজেদের রুমে নিশ্চয়ই। তাদের জানানো উচিত ব্যাপারটা। মায়া এখন বিষয় ভাবলো, যারা এসেছে তারা আমার টিমের নয়। আমার টিমের হলে নিশ্চয় আমি জানতাম। না হলে কারা এরা? কারা এত রাতে আরিফের উপর হামলা করতে এসেছে? সে এখন আরিফ ও রিকের ব্যাপারে জানাবেই বা কেন? থাক, আমার জানানোর দরকার নেই। তাদের এত সিকিউরিটি আছে, তারাই জানবে, জেনে নেবে। এ কথা ভাবলেও মায়া নিজের ভেতরে খুঁতখুঁতি থেকে মায়া আরিফ ও রিকের উদ্দেশ্যে বেরিয়েও গেল। আরিফ ও রিকের ঘরে তাদের মায়াকে দেখতে পায় না। এর মানে তারা দুজন বাসায় নেই। হঠাৎ পুরো বাসায় অ্যালার্ম বেজে উঠল। এই অ্যালার্মে বাজে যখন বাসার সিকিউরিটি সিস্টেমে সমস্যা হয়। বাসায় আরিফ রিক নেই।
এদিকে বাসার সিকিউরিটি অ্যালার্ম বাজছে। খানিকটা ভীতু হলো মায়া। সম্পূর্ণ গ্রাস করতে পারল না। মায়া নিজের বন্ধুকে সামনের দিকে তাক করে নিচে নামতে আসলো। গেট থেকে আওয়াজ আসছে, তারা হয়তো বাসার ভেতর প্রবেশ করার চেষ্টা করছে। মায়া বুঝলো না আরিফের সিকিউরিটি গার্ডগুলো কোথায়, গিয়েছেটা কোথায় এরা। মায়া আবার কিছুটা ভীতু হলো। বাসায় মা কাউকে দেখতে পাচ্ছে না। লোকগুলো ভিতরে প্রবেশ করলে নিশ্চয়ই মায়ের উপর আগে হামলা চালাবে। অতগুলো দক্ষ মানুষের সঙ্গে মায়া পেরে উঠবে না। তবুও মায়া নিজের ভেতরে সাহস যোগায়। মায়া ভয় পাস না, তুই ফাইটিং চ্যাম্পিয়ন ভুলে যাস না। তুই নিজের রক্ষা করতে পারবি, ভয় পাস না, শান্ত হ। মায়া বুকে ফু দেয় দুইবার। খুটখুটে অন্ধকারে আচ্ছন্ন একটি রুমে ঠিক মাঝ বরাবর একটা লাইটের নিচে কাঠের চেয়ারে বসে আছে একটি ছেলে। তার হাত পা শক্ত করে দড়ি দিয়ে বাঁধা, অবস্থা কাইট, বেশ মারধর করা হয়েছে তাকে। ছেলেটি পুরো শরীরে মারের দাগ স্পষ্ট, শরীরে বিভিন্ন অংশে নীলচে হয়ে গেছে। হঠাৎ সে ঘরে নিস্তব্ধতা ভেঙে কেউ প্রবেশ করলো। আরিফুর ছেলেটি যে শক্তিটুকু নেই, কে এলো তার দেখা। আরিফুর গিয়ে দাঁড়ালো ছেলেটির বরাবর। ছেলেটির অবস্থা প্রায় আধমরা। সে ঘরে আগে থেকে উপস্থিত ছিল ম্যাগ। ম্যাগ ছিল একটি চেয়ারে। আরিফুরুক সেখানে গেলে ম্যাগ উঠে এসে দাঁড়ায় তাদের পাশে। আরিফ চেয়ারের সাথে বেঁধে রাখা ছেলেটির দিকে ইশারা করে ম্যাগকে জিজ্ঞেস করে, এই মাদারফাক কিছু স্বীকার করেছে? ম্যাগ এত কিছুই স্বীকার করে না, শুধু বলে আই ডোন্ট নো, আই ডোন্ট নো। এছাড়া ওর মুখে দিয়ে আর কোনো কথাই বের হয় না। রিক রাগ নিয়ে বলে, কিছু শেখাই না করলে মেরে ফেল, স্বীকার না করলে মেরে ফেল মাদারফাক। একজনের পেছনে পড়ে থাকার মতো এত টাইম নেই। ওর জীবনে মায়া থাকলে এমনিতেই বলতো। রিকের শেষ কথা হওয়ার আগে ম্যাক মেয়ের এক কোণে পড়ে থাকা একটি লোহার বেসবল ব্যাট নিয়ে আসে। সেটি দিয়ে ম্যাক সেই ছেলেটির মাথায় অনবরত আঘাত করতে থাকে, নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে। ছেলেটি ব্যথায় পাগলের মতো চিৎকার করতে থাকে। ছেলেটির মাথা ফেটে গল গল করে রক্ত বের হচ্ছে। ছেলেটির চিৎকার ও রক্ত চড়া দেখে তিনজন একটু মায়া হলো না, তাদের বোধহয় তৃষ্ণা মিটল।